বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রীর হাজার কোটি টাকার সম্পদ ক্রোক, গুলশানের 2 ফ্ল্যাটে তালা ভেঙে মালামালের তালিকা করছে দুদক। 7 জেলায় ফের বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা, নিয়ন্ত্রণে কাপ্তাই হ্রদের গেট উন্মুক্ত, চট্টগ্রামে কমছে পানি, বাড়ছে দুর্ভোগ। এবং বিশ্বকাপে ফ্রান্সকে 6-4 গোলে হারিয়ে তৃতীয় স্থানে ইংল্যান্ড, বিশ্ব সেরা মুকুটের লড়াইয়ে আজ রাতে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। আমন্ত্রণ চ্যানেল এস সন্ধ্যার কথায়, সাথে আছি আমি সুমাইয়া সুমি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের 2টি ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছে দুর্নীতি দমন কমিশন দুদকের কর্মকর্তারা। দুদকের উপপরিচালক মশিউর রহমান জানান, আদালতের আদেশ অনুযায়ী আজ সকাল 10:30টা থেকে ফ্ল্যাটে প্রবেশ করে ভেতরের জিনিসপত্রের তালিকাকরণ কার্যক্রম শুরু করা হয়। এর আগে সাইফুজ্জামানের যুক্তরাজ্যে থাকা 518টি ফ্ল্যাট, আরব আমিরাত সহ 8টি দেশে থাকা 330টি বাড়ি এবং যুক্তরাষ্ট্রে 2টি কোম্পানিতে করা বিনিয়োগ ক্রোক ও অবরুদ্ধ করার আদেশ দেন আদালত, যার মোট মূল্য প্রায় 2,320 কোটি 92 লাখ টাকা। উল্লেখ্য, সাইফুজ্জামান 2014 থেকে 2018 সাল পর্যন্ত ভূমি প্রতিমন্ত্রী এবং 2019 থেকে 2023 সাল পর্যন্ত ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের অন্তত 7টি জেলায় আগামী 3 দিনে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা ও পদ্মা সহ প্রধান নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও সিরাজগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। ইতিমধ্যে সিলেটের ফেঞ্জুগঞ্জ ও সুনামগঞ্জে কুশিয়ারা এবং নেত্রকোনার সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। এদিকে লঘুচাপের প্রভাবে উপকূলীয় নদীগুলোর অস্বাভাবিক জোয়ার দেখা দেওয়ায় সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে পানির উচ্চতা বাড়ায় কাপ্তাই হ্রদের 16টি সুইলস গেট খুলে দেওয়া হয়েছে। গেটগুলো দিয়ে প্রতি সেকেন্ডে 9,000 কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছাড়া হচ্ছে। এছাড়া চট্টগ্রামে বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করলেও দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগড়া, বাঁশখালী ও চন্দনাইশে এখনও চরম দুর্ভোগ বিরাজ করছে। পানি নেমে যাওয়ার পর বিশুদ্ধ পানির তীব্র সংকট, ক্ষতিগ্রস্ত কাঁচা ঘরবাড়ি ও আশ্রয় কেন্দ্রের মানুষের দৈন্যদশা ফুটে উঠছে। জনস্বাস্থ্য রক্ষা এবং রাস্তাঘাট ও বিধ্বস্ত অবকাঠামো সংস্কারে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা কাজ করে যাচ্ছে। জুলাই সনদ বাস্তবায়নের বিতর্কের অবসান ঘটিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের আয়োজনে জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, মাঠ পর্যায়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালালেও যে কোনো সংকটের সমাধান আলোচনার মাধ্যমেই সম্ভব। ছাত্র জনতার রক্তে অর্জিত নতুন রাষ্ট্র গঠনের অভূতপূর্ব সুযোগকে কোনোভাবেই নস্যাৎ হতে দেয়া যাবে না। দীর্ঘদিনের জঞ্জাল দূর করে নিয়মতান্ত্রিক ব্যবস্থা গড়তে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদ সাংবাদিকদের অবদান স্মরণ করে মির্জা ফখরুল বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং শহীদ পরিবারের পাশে দাঁড়ানো সবার পবিত্র দায়িত্ব। অনুষ্ঠানে এডিটর্স কাউন্সিলের সভাপতি মাহমুদুর রহমানের সভাপতিত্বে গণ অভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নির্বাচন হয়েছে, ফ্যাসিবাদ পালিয়েছে, নির্বাচনের মধ্যে দিয়ে আমরা একটা গণতান্ত্রিক সরকার পেয়েছি। আমরা খুব ভালো করে জানি যে এত অল্প সময়ের মধ্যে 15 বছরের যে লুটপাট, ধ্বংস, হত্যাযজ্ঞ সবকিছুকে শুধরে দেওয়া সম্ভব নয়। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রার্থিতার বিষয়টি আদালত ও ইসির এখতিয়ার বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রতীকহীন এই নির্বাচনে দলের প্রার্থিতা ও জাতীয় কাউন্সিলের তারিখ পরবর্তী সময়ে চূড়ান্ত হবে। আজ দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে বিএনপির 2025 সালের বার্ষিক আয় ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এই সময় বিগত জুলাই গণ অভ্যুত্থানে দীর্ঘ 17 বছরের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের চূড়ান্ত বহিঃপ্রকাশ ও
নজিরবিহীন উজ্জ্বল নক্ষত্র হিসেবে অভিহিত করেন রিজভী। এর আগে নির্বাচন কমিশন 2025 পঞ্জিকা বছরের বার্ষিক আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে রুহুল কবির রিজভীর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। বিএনপির তথ্য অনুযায়ী গত এক বছরে দলটির মোট আয় হয়েছে 22 কোটি 19 লাখ টাকার বেশি, বিপরীতে ব্যয় হয়েছে 15 কোটি 26 লাখ টাকা। ফলে বছর শেষে দলটির উদ্বৃত্ত দাঁড়িয়েছে 6 কোটি 93 লাখ 54 হাজার টাকা। এবারে নির্বাচন দলীয় ভিত্তিতে হচ্ছে না, তো সেই ক্ষেত্রে নির্বাচন কে করবে না করবে এটা আদালতের বিষয়, এটা নির্বাচন কমিশনের বিষয়। তারা নির্ধারণ করবেন কি আইন আছে না আছে, দেখে তারা সেই জিনিসটি করবেন। অন্য রাজনৈতিক দল কি বলল না বলল সেটা বিষয় নয়। প্রচলিত আইন এবং এখন যে আইন প্রণয়ন করা হয়েছে সেই আইন অনুযায়ী কারা নির্বাচনে যাবেন না যাবেন সেটা সম্পূর্ণ দেখা, এটা মনিটর করার দায়িত্ব নির্বাচন কমিশন, আমরা তার কাছেই ছেড়ে দিলাম। 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ চালানো হয়েছিল বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আজ দুপুরে নিজ কার্যালয়ে তিনি জানান, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই নারকীয় হত্যাকাণ্ডের একটি খসড়া প্রতিবেদন দাখিল করেছে। চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার আগ পর্যন্ত আসামিদের তালিকা প্রকাশ করা যাচ্ছে না। তবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে সাবেক পুলিশ ও বিজিবি প্রধান সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে এই পর্যন্ত 58 জন নিহতের পরিচয় শনাক্তের কথা উল্লেখ করা হয়। এর আগে সকালে মামুনুল হক সহ হেফাজতের একটি শীর্ষ প্রতিনিধি দল চিফ প্রসিকিউটরের সাথে বৈঠক করেন। যাচাই বাছাই শেষে দ্রুত চূড়ান্ত চার্জশিট দাখিল করা হবে বলে জানান প্রসিকিউটর। শাপলা চত্বরে যে নারকীয় হত্যাকাণ্ড যেটা সংঘটিত হয়েছিল, সেই বর্বরোচিত হত্যাকাণ্ডের বিষয়ে আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের তদন্ত সংস্থা ইনভেস্টিগেশন করেছে। ইনভেস্টিগেশন শেষে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে একটা খসড়া রিপোর্ট তারা সাবমিট করেছে। আমাদের তদন্ত সংস্থার কর্মকর্তারা যেমন এসছেন, আমাদের হেফাজতে ইসলামের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ তারা এসছেন, এবং সেই জায়গা থেকে আজকে আমাদের কাছে যে রিপোর্টটি, সেটা আমরা খসড়া রিপোর্টটি আমরা পর্যালোচনা করে দেখছি। হয়তো শিগগির আমাদের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে। আমরা প্রায় 61 জনের একটা তালিকা আমরা পেয়েছিলাম, কিন্তু আমরা 58 জনকে আমরা আইডেন্টিফাই ইতোমধ্যে আমরা করতে পেরেছি। দেশে সারের কোনো সংকট নেই এবং সরকারের পর্যাপ্ত সার মজুদ রয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, সার নিয়ে কেউ কৃত্রিম সংকট সৃষ্টি বা কারসাজির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে জেলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে। রোববার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা মডেল পাইলট সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে কৃষি ঋণ মৌকুফ সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ এবং বর্তমান সরকার কৃষি বান্ধব নীতি অনুসরণ করছে। জেলা প্রশাসক শুক্রিয়া পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সাইম, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা আহমেদ রাশেদ উন নবী সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমাদের সরকারে পর্যাপ্ত সার মজুদ আছে। বিগত দিনের মতো কেউ যদি কারসাজি করতে চায়, আমাদের ঘোষণা তাকে এক্ষুনি আইন প্রয়োগ করে সমস্ত টাকা তুলে দেবেন। আমাদের সরকার কৃষি বান্ধব সরকার, সে যে দলের হোক, যে মতের হোক, যে ধর্মের হোক, এই ক্ষেত্রে আমাদের কোনো ছাড় নাই, আমাদের কোনো আপোষ নাই। নারী মরদেহের ময়নাতদন্তের জন্য দেশের হাসপাতালগুলোতে নারী ডোম নিয়োগের নির্দেশনা কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চে জনস্বার্থে দায়ের করা এক রিটের পরিপ্রেক্ষিতে এই রুল দেন। রিটকারী আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন জানান, ইসলাম সহ বিভিন্ন ধর্মে নারীর মরদেহের মর্যাদা ও গোপনীয়তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। অতীতে মর্গে পুরুষ ডোম দ্বারা মৃত নারীর শরীরে বিকৃত যৌনচারের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ উঠেছে। নারী ডোম নিয়োগ করা হলে মৃতদেহের সুরক্ষা, ধর্মীয় সংবেদনশীলতা রক্ষা ও মানবাধিকার নিশ্চিত হবে। রিটের স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
বিশ্বকাপ ইতিহাসের তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ে গত রাতের ম্যাচটি 10 গোলের রেকর্ড গড়ল। আর বুকাও সাকার দুর্দান্ত হ্যাটট্রিকে ফরাসিদের 6-4 ব্যবধানে হারিয়ে তৃতীয় হলো ইংলিশরা। ম্যাচে জোড়া গোল করে লিওনেল মেসিকে টপকে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ 22 গোলের মালিক এখন কিলিয়ান এমবাপ্পে, যা তাকে চলতি বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ের দৌড়েও সবার উপরে তুলে দিয়েছে। অন্যদিকে কিংবদন্তি পেলের রেকর্ড ভেঙে এক আসরে সর্বোচ্চ 7টি অ্যাসিস্টের নতুন কীর্তি গড়েছেন ফ্রান্সের মাইকেল ওলিসে। এদিকে দীর্ঘ 1 মাসের রোমাঞ্চ শেষে আজ রাতে পর্দা নামছে বিশ্ব ফুটবলের এক মহাযজ্ঞের। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী মেগা ফাইনালের মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের সেরা দল স্পেন। বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হবে দুই মহাদেশের এই ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই। 39 বছর বয়সী লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ রাঙানোর মিশনের দিনে স্পেনের সামনে লামিন ইয়ামালের নতুন যুগের স্বপ্ন। টানা দ্বিতীয় ট্রফি জিতে ব্রাজিলের রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় আলবিসেলেস্তারা। আর এই বিশ্বকাপে মাত্র 1 গোল হজম করে স্পেনের লক্ষ্য 2010 সালের পর দ্বিতীয় ট্রফি। এদিকে শেষ মুহূর্তে ঐতিহাসিক এই ম্যাচের টিকিট বিক্রি হচ্ছে সর্বোচ্চ $60,000, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 74 লাখ টাকা। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে যৌথ অভিযান চালিয়ে অন্তত 16 কেজি ওজনের স্বর্ণের বার জব্দ করেছে মহানিরাপত্তা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই ও ঢাকা কাস্টমস হাউস। আজ দুপুরে ফলের ক্যারেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা এই স্বর্ণের চালানটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হংকং থেকে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের CX ফ্লাইটে আনা ফলের চালানের আড়ালে এই চোরাচালানের চেষ্টা হয়েছিল। নথি অনুযায়ী চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান ফুড লিংক। কাস্টমসের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনায় জড়িত চোরাচালান চক্রের শনাক্ত ও গ্রেফতারের অভিযান এবং তদন্ত অব্যাহত রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কৃষি কার্ড থাকলে হাতে সেবা পাবেন সাথে সাথে, এই স্লোগানে ফেনীতে কৃষি কার্ডের তথ্য সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরিন কান্তা। এ সময় উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মহিউদ্দিন, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও কাজিরবাগ ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ ফিরোজ আলম সহ অন্যান্যরা। কক্সবাজারের কুতুবদিয়ায় জলাবদ্ধতা নিরসনে কাজ করছে উপজেলা প্রশাসন। রোববার দুপুরে উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের উদ্যোগে জলাবদ্ধতা নিরসনে কয়েকটি কালভার্ট দখল মুক্ত করা হয়। কুতুবদিয়া গুরুত্বপূর্ণ সড়কগুলোর মধ্যে দ্রুত সময়ে পানি নিষ্কাশনের জন্য কালভার্ট দেওয়া হয়েছে। পানি নিষ্কাশনের জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করেন দক্ষিণ দুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ। এ সময় দুরুং বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মিসবাউল আলম শিকদার ও ইউপি সদস্য তোফাইল আহমেদ সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। বিভ্রাটের কবলে পড়ে আচমকা বন্ধ হয়ে গেছে মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ডেস্কটপ ভার্সন। তবে স্মার্টফোনের অ্যাপে স্বাভাবিকভাবে চলছে ফেসবুক। আজ দুপুর থেকে হঠাৎ প্ল্যাটফর্মটির ডেস্কটপ ভার্সনে প্রবেশ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন লাখ লাখ ব্যবহারকারী। লগ ইন করার চেষ্টাকালে স্ক্রিনে অ্যাকাউন্ট টেম্পোরারি আনঅ্যাভেলেবল বার্তা দেখাচ্ছে। বাংলাদেশ, ভারত ও আমেরিকা সহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা ডাউন ডিটেক্টরে এই সমস্যার কথা জানান। কম্পিউটার ডেস্কটপে নিউজ ফিড লোড না হওয়া এবং নতুন কন্টেন্ট আপলোডে বাধা পাওয়ার পাশাপাশি মোবাইল অ্যাপ ও মেসেঞ্জারেও ধীরগতি লক্ষ্য করা গেছে। ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপেও এর আংশিক প্রভাব পড়েছে। আকস্মিক এই আউটডেজে চরম ভোগান্তিতে পড়েছেন অনলাইন ব্যবসায়ী, ফ্রিল্যান্সার ও অফিসিয়াল পেজ পরিচালনাকারীরা। মেটার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো কারণ জানানো না হলেও বিশেষজ্ঞরা একে সার্ভারের কারিগরি ত্রুটি ও অতিরিক্ত ট্রাফিক চাপ হিসেবে দেখছেন। ইউক্রেন যুদ্ধের দীর্ঘ প্রভাবে বড় ধরনের পরিবর্তন দেখা দিয়েছে রাশিয়ার অর্থনীতিতে। মোবাইল ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ায় অনেক জায়গায় কার্ডে অর্থ পরিশোধও ব্যাহত হচ্ছে। ফলে আবারও নগদ অর্থ ব্যবহারের দিকে ঝুঁকছেন সাধারণ মানুষ। একই সময়ে যুদ্ধের ব্যয়, বাজেট ঘাটতি ও বাড়তি করের চাপ ব্যবসায়ীদের উপরও প্রভাব ফেলছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের শুরু থেকে বিপুল পরিমাণ নতুন রুবল ছাপানো হয়েছে। অর্থনৈতিক চাপ সামলাতে কিছু ব্যবসায়ী নগদ লেনদেন বাড়াচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। কর ফাঁকি দেওয়ার চেষ্টাও করছেন কেউ কেউ। বিশেষজ্ঞদের মতে নগদের প্রতি বাড়তি নির্ভরতা রাশিয়ার অর্থনীতিতে অনিশ্চয়তা ও চাপের ইঙ্গিত দিচ্ছে। চ্যানেল এস সন্ধ্যার কথা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বিদেশের সাবেক ভূমিমন্ত্রীর হাজার কোটি টাকার সম্পদ ক্রোক, গুলশানের 2 ফ্ল্যাটে তালা ভেঙে মালামালের তালিকা করছে দুদক। 7 জেলায় ফের বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা, নিয়ন্ত্রণে কাপ্তাই হ্রদের গেট উন্মুক্ত, চট্টগ্রামে কমছে পানি, বাড়ছে দুর্ভোগ। এবং বিশ্বকাপে ফ্রান্সকে 6-4 গোলে হারিয়ে তৃতীয় স্থানে ইংল্যান্ড, বিশ্বসেরা মুকুটের লড়াইয়ে আজ রাতে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। বিশ্বজুড়ে হঠাৎ ফেসবুক ডাউন, কম্পিউটারে লগইনের সমস্যা, স্মার্টফোনে মিলছে সমাধান। এবং ইউক্রেনে যুদ্ধে পাল্টে গেছে রাশিয়ার অর্থনীতি, লেনদেনে বাড়ছে কূটকৌশল, কর ফাঁকি দেওয়ার অভিযোগ ব্যবসায়ীদের বিরুদ্ধে। এই ছিল চ্যানেল এস সন্ধ্যার কথায়। দর্শক, চ্যানেল এস এর সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channelsnews এবং facebook.com/channelsnews এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।